নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে জানেন যে বিহারে ইতিমধ্যেই এসআইআর তার প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং সেখানে প্রায় 60 লক্ষের মতন উপভোক্তা তাদের নাম কিন্তু বাদ পড়ে গেছে। এবার আমাদের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সেটা কিন্তু শুরু হতে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিভাবে ভোটার ভেরিফিকেশন করা হবে, এই কাজটা কিভাবে হবে, বিএলওরা বাড়ি বাড়ি ফর্ম বিলি করবে সে ব্যাপারে কি আপডেট রয়েছে এবং যাদের বাড়িতে কেউ নেই, যারা অন্যত্র চলে গিয়েছেন কোনো কাজের সূত্রে বলুন বা অন্য বিশেষ কারণে বলুন, তো তাদের ক্ষেত্রে কিভাবে ভেরিফিকেশন হবে বা অনলাইন প্রসেস কি হতে চলেছে, অফলাইন প্রসেস কি হতে চলেছে, সমস্ত কিছু বর্তমানে আমরা আলোচনা করব যে আপডেটগুলি বর্তমানে উঠে এসেছে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে উপকারে আসবে, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, আপনাদেরকে আমরা বিস্তারিত আলোচনা করছি, অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, আমি আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়েও বলে দেব। এখানে বলা হচ্ছে বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের তোড়জোড় শুরু হয়ে গেল। ইতিমধ্যেই বুথ স্তরের অফিসার বা বিএলওদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন। আমরা কিছুদিন আগেই একটা আপডেট দিয়েছিলাম যে প্রতিটা জেলায় জেলায় বিএলওদের নিয়ে কিভাবে এই যে এসআইআর হবে, ভোটার ভেরিফিকেশন কিভাবে হবে, সেই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, কারণ তারাই কিন্তু এই ভোটার ভেরিফিকেশনে মুখ্য ভূমিকা পালন করবে। আমাদের লোকাল যারা বিএলও রয়েছেন, বুথ লেভেল অফিসার যারা রয়েছেন, সিইও দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কি করতে হবে বিএলওদের। বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে গণনার ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা। গণনা ফর্মটা কি, তো আমরা দেখবেন কিছুদিন আগেই ভিডিও করেছিলাম। তো গণনা ফর্ম হচ্ছে যেটাকে বলা হচ্ছে এনুমুলেশন ফর্ম, তো এনএক্সার সি যেটাকে বলা হচ্ছে, সেখানেই হচ্ছে আপনাদেরকে ছবি চিটাতে হবে, ফর্ম পূরণ করতে হবে, ঠিক চিহ্ন দিতে হবে, সেই ব্যাপারে সেখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। সেই ফর্ম কিভাবে পূরণ করতে হয় আমরা কিন্তু বিহারের ক্ষেত্রে দেখিয়েছিলাম। আমাদের পশ্চিমবঙ্গে যখন সেই ফর্ম দেবে আমরা সেটাও দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গের উপভোক্তারা কিভাবে সেই ফর্ম পূরণ করবে। তো সেই ফর্মটা পূরণ করতে হবে, সেই ফর্মটা আপনারা কোথায় পাবেন, না কোথাও ডাউনলোড করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনাদের লোকাল যারা বিএলও রয়েছেন তারাই কিন্তু আপনাদের বাড়ি বাড়ি এসে সেই ফর্মগুলো দিয়ে যাবে। সেই সময় সঙ্গে নিজেদের পরিচয়পত্র রাখতে হবে তাদের। ফর্ম দেওয়া এবং সেই ফর্ম নিয়ে আসার দায়িত্ব বিএলওদেরই। তো সেই সময় নিজেদের পরিচয়পত্র মানে বিএলওদেরকে একটা পরিচয়পত্র দেওয়া হবে, বিএলওরা সেই পরিচয়পত্র তাদের কাছে রাখবেন, কারণ সাধারণ মানুষ যাতে সন্দেহ না করে যে এটা কে কে কোথা থেকে আসছে এসে ফর্ম দিচ্ছে, যাতে সেই সন্দেহটা না করে, তাই তাদের পরিচয়পত্র তাদের কাছে রাখতে হবে। এছাড়াও ফর্মটা শুধু দেওয়াই নয়, আপনাদের কাছ থেকে ফর্মটা পূরণ করিয়ে নিয়ে ফর্মটা সংগ্রহ করার দায়িত্বটাও কিন্তু বিএলওদেরকেই দেওয়া হয়েছে, মানে আপনি ফর্ম পূরণ করে বিএলওদেরকেই দেবেন, সেটাও কিন্তু বলা হয়েছে। কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে রেখে আসতে হবে। সেই ফর্ম সংগ্রহ করতে প্রয়োজনে 3 বার কোনো বাড়িতে যাবেন। অর্থাৎ ধরুন কারো বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে তার বাড়ির তালাবন্ধ হয়ে রয়েছে, সেক্ষেত্রে ফর্মটা কিভাবে দেবে, তার পাশের কাউকে দিয়ে আসতে পারে ফর্ম, নইলে দরজাতে টাঙিয়ে দিয়ে আসতে হবে ফর্মটা। এবং সেই ফর্মটা আনার জন্য বিএলওকে 3 বার যেতে বলা হচ্ছে। কিছুদিন পরে গিয়ে দেখবেন যে বাড়িতে কেউ এসেছে কিনা বা ফর্মটা পূরণ করেছে কিনা। হ্যাঁ, এভাবে 3 বার আসবে। 3 বার এসেও যদি আপনার কাছ থেকে ফর্মটা নিয়ে যেতে না পারে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। তো তারও বিকল্প পদ্ধতি রয়েছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা বলে দেবো যারা বাড়িতে নেই তাদের ক্ষেত্রে কিভাবে ভোটার ভেরিফিকেশন হবে। তারপর বলা হচ্ছে বাড়ি বাড়ি যাওয়া শুরু করার আগে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে মিটিং করবেন বিএলওরা। অর্থাৎ বুথ লেভেল যারা এজেন্ট রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মিটিং করবে বিএলওরা। এই বুথ লেভেল এজেন্ট মূলত বিভিন্ন রাজনৈতিক দল থেকেও কিন্তু দেয়া হবে। বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে, আমি নাম করে বলছি না, তো তাদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন বুথ লেভেল এজেন্ট মনোনীত করা হবে। তাদের সঙ্গে বিএলওরা আগে মিটিং করবে, তারপর কবে যাবে সেগুলোও কিন্তু জানিয়ে দেওয়া হবে, কোন এলাকায় কবে যাবে, হ্যাঁ সেটাও কিন্তু একটা মিটিং করে স্থির করা হবে। বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকার বিশেষ সংশোধনে 65 লক্ষ নাম বাদ গিয়েছে। 65 লক্ষ, আমি 60 লক্ষ বলেছিলাম, 65 লক্ষ বলা হচ্ছে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও একই কাজে হাত দিচ্ছে কমিশন। সেই মর্মে বিএলওদের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। তো এখানে বলা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এটা শুরু হবে, সেটা কিন্তু একদম নিশ্চিতই হয়ে গিয়েছে। সেই মর্মে বিএলওদের কাছে নির্দেশিকাও কিন্তু পৌঁছে গিয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে বাড়ি বাড়ি
এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে হবে বিএলওদের, মানে যেটা গণনা ফর্ম এনেক্সার সি সেটা পৌঁছে দিতে হবে বলা হয়েছে। বাড়ির প্রত্যেক সদস্যকে ফর্ম দিতে হবে, তার মানে বাড়ির প্রত্যেকটা সদস্য যাদের ভোটার কার্ড রয়েছে তাদেরকে কিন্তু ফর্ম দেবে। যাদের 18 বছর হয়নি, যাদের ভোটার কার্ড নেই তাদেরকে কিন্তু দেবে না, ঠিক আছে। যাদের 18 বছর হয়ে গেছে, যাদের ভোটার কার্ড রয়েছে একমাত্র তাদেরকেই কিন্তু ফর্মটা দেওয়া হবে, মনে রাখবেন। বাড়িতে লোক না থাকলে ফর্ম বাড়িতে পৌঁছে দিতে এবং সংগ্রহ করতে 3 বার করে যেতে হবে তাদের, মানে বিএলওদেরকে। এই গোটা সময়ে নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, মানে বিএলওকে তার নিজের পরিচয়পত্র রাখতে হবে। ভোটার তালিকা বিশেষ সংশোধন শুরু হলে বিভিন্ন দলের যে এজেন্ট রয়েছেন বুথ স্তরে তাদের সঙ্গে বৈঠক করতে হবে বিএলওদের, গোটা বিষয়টি বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হয়ে গেল, সেরকমটাই বলা হচ্ছে। ভোটার তালিকা সংশোধনে যে ফর্ম দেওয়া হবে তাতে ভোটারের এপিক নম্বর থাকবে, মানে ভোটার কার্ডের নাম্বার থাকবে, ভোটার কার্ডের ছবি থাকবে বাঁ দিকে, ডান দিকে বর্তমান সময়ে নিজের ছবি বসাতে হবে। দেখুন, যে ফর্মটা বিএলও আপনার বাড়িতে নিয়ে আসবে সেটাতে অনেক কিছু ইতিমধ্যেই পুরনো অবস্থায় থাকবে। কি পুরনো অবস্থায় থাকবে? সেখানে সেই উপভোক্তাটির, মানে যার নামে ভোটার তার নামও লেখা থাকবে সেই ফর্মে, তার ভোটার কার্ডের নাম্বারও লেখা থাকবে এবং তার ভোটার কার্ডের যে ছবি সেটাও কিন্তু সেখানে চেটানো থাকবে, ঠিক আছে। এবার যদি আপনি চাইছেন এখন নতুন ছবি দেবেন, তার পাশে কিন্তু নতুন ছবি চেটানোরও জায়গা থাকবে, সেটাও কিন্তু বলা হচ্ছে। ফর্মটি পূরণ করে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে। সেটি পাসপোর্টও হতে পারে, জন্মের শংসাপত্রও হতে পারে, এছাড়াও বিভিন্ন রকম অ্যাডমিট কার্ড, জমির কাগজ রয়েছে, আরও বিভিন্ন রকম আইডেন্টিটি কার্ড রয়েছে। যে কোনো 11টি কাগজের মধ্যে একটি কাগজ দিতে হবে, সেরকমটা বলা হচ্ছে। তবে 2002 সালের আগের ভোটার যদি হন কেউ, তাকে কোনো তথ্য দিতে হবে না। অর্থাৎ কারো নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, তার যখন ভোটার ভেরিফিকেশন করা হবে তাকে 11টি ডকুমেন্টের মধ্যে কোনো কাগজ জমা করতে হবে না, ঠিক আছে। যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তাদেরকে বলা হচ্ছে। তারপরেও পরের হলে নথি দিতে হবে, মানে 2002 সালের পরে যদি ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে তাদের 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু দিতে হবে। আর 2002 সালে ভোটার লিস্টের নাম থাকলে কোনো ডকুমেন্ট দিতে হবে না, সেটাই বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে প্রস্তুতি চরমে উঠেছে। মানে এক্সাক্ট তারিখ কবে থেকে শুরু হবে সেটা কিন্তু এখনো স্থির হয়নি, তবে তার প্রস্তুতি ইতিপূর্বেই শুরু হয়ে গেছে। তবে কবে থেকে শুরু হতে পারে তারও একটা খবর রয়েছে, আমি একটু পরে আলোচনা করছি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তারপর বলা হচ্ছে এ নিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, 3 বার যেতে হবে বুঝলাম, কিন্তু কখন? ঘন্টায় 1 বার করে গেলেও 3 বার হয়। কেউ যদি 10 থেকে 15 দিনের জন্য বাইরে গিয়ে থাকেন তার নাম কি উঠবে না? সেই অর্থে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া, অন্য রাজ্যে স্থানান্তরে নাম বাদ যাওয়া, বিয়ের পর অন্যত্র চলে যাওয়ার ক্ষেত্রে তালিকা সংশোধন হয়, তাতে আপত্তি নেই। কিন্তু এখানে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাই করতে পারে না, এসআইআর এর নামে ঘুরিয়ে এনআরসি করতে চাইছে, তাদের বিরুদ্ধেই প্রতিবাদ আমাদের। এখনো বহু মানুষ বন্যার জলে ডুবে রয়েছেন, প্রতি বছর বন্যা হয়, প্রাণ বাঁচানোর জন্য তো না আছে তাদের ঠাকুরদার কাগজ, না আছে বাবা মায়ের কাগজ, আসলে গরিব মানুষরা বেশি কিন্তু সমস্যায় পড়বে, সেটা কিন্তু উনি বলতে চেয়েছেন। এছাড়াও সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনিও বলেছেন যে রিভিশন স্বাভাবিক প্রক্রিয়া, এর আগে সব দলের বৈঠক হয়, বিএলও নিযুক্ত করা হয়, চালু পদ্ধতির বাইরে এক্ষেত্রে স্পেশাল করতে হচ্ছে কেন? সর্বদল বৈঠক না ডেকে কেন করতে হচ্ছে? তো এর মধ্যে কিছু তারা সন্দেহ দেখছেন। তারপর আরও বলা হচ্ছে যে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি আবার বলেছেন যে এসব আগে হয়েছে অনেকবার, নির্বাচন কমিশন করতে পারে, কিন্তু এবার এই বিশেষ সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব প্রমাণের চেষ্টা হচ্ছে, এর মধ্যে দিয়ে ভোটার অধিকার হরণের প্রবণতা দেখা যাচ্ছে। আবার বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, তৃণমূল চাই ভোটার তালিকায় যেমন আছে তেমন থাকুক, কোনো সংশোধন না হোক, কারণ এতে ভুয়ো ভোটার, বাংলাদেশি মুসলমান, অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ পড়ে যাবে। কমিশন যে নির্দেশ দিয়েছে বারবার প্রয়োজন হলে ফর্ম ফিল আপ করিয়ে সব যাচাই করা, অর্থাৎ শুদ্ধতা চাইছে কমিশন। তো এরকমটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতন করে বিভিন্ন রকম কিন্তু তাদের যে বক্তব্য সেগুলো কিন্তু বলছে। এবার সাধারণ মানুষের যে প্রশ্ন সেগুলো হচ্ছে, সত্যিই ধরুন আপনাদের বাড়িতে কেউ নেই, আপনারা হচ্ছে কোথাও কাজের সূত্রে চলে গেছেন, আপনার বাড়িতে ধরুন 4 জন সদস্য, 4 জনই বাইরে রয়েছে, বা 4 জনের মধ্যে 2 জন বাইরে রয়েছে, 2 জন ঘরে রয়েছে, তো সেক্ষেত্রে ভেরিফিকেশন কি হবে? দেখুন,
রাজনৈতিক দল কি বললো, বিরোধীরা কি বললো, এর মধ্যে একদম পড়বেন না। আপনাদের জন্য নির্বাচন কমিশন দুটো পদ্ধতি তারা কিন্তু ভেবে রেখেছে। একটা পদ্ধতি হচ্ছে ওই যে বললাম, ফর্ম নিয়ে আসবে বাড়িতে, বিএলওরা দিয়ে যাবে, সেটা পূরণ করে আপনি জমা করবেন, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে অনলাইন পদ্ধতি। ঠিক আছে, বিহারের ক্ষেত্রে যেখানে এই যে কিছুদিন আগে ভোটার ভেরিফিকেশন হলো, সেখানে কিন্তু অনলাইন অফলাইন দুটো পদ্ধতিই চালু ছিল। কি আপনি যদি চান অনলাইনে ভোটার ভেরিফিকেশন করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, ওয়েবসাইট থেকে সেটাও কিন্তু করা যাবে। তো আমাদের পশ্চিমবঙ্গে যখন চালু হবে, আমরা কিন্তু দুটো পদ্ধতি দেখিয়ে দেব, কিভাবে ফর্ম পূরণের মাধ্যমে ভেরিফিকেশন করবেন, অনলাইনের মাধ্যমে কিভাবে ভেরিফিকেশন করবেন। অনলাইনে যখন ভেরিফিকেশন করবেন, সেখানে আমাদেরকে ফর্ম পূরণ করতে হবে এবং ডকুমেন্ট সেখানে অনলাইনে আপলোড করতে হবে, দিয়ে সাবমিট করে দিতে হবে। আপনি সাবমিট করে দিলে আমার তথ্যটা নির্বাচন কমিশনের কাছে চলে যাবে, তারা ভেরিফিকেশন করে খসড়া ভোটার লিস্ট প্রকাশিত করবে। ঠিক আছে, তার মানে উপায় রয়েছে আপনাদের, যে নাম কেটে দিবে আপনি বাড়িতে নেই সেরকমটা কিন্তু হবে না। ঠিক আছে, অনলাইনের মাধ্যমেও করা যাবে। আপনি অনলাইনে যেখানেই কাজ করতে যান না কেন, সেখান থেকেই আপনি কিন্তু অনলাইনে কাজটা করে নিতে পারবেন। এটা গেল। আরেকটা বিষয়, আপনি ধরুন অনলাইনেও করতে পারছেন না, আপনি ধরুন, আমি কাজের সূত্রে বলছি, আপনি মুম্বাই চলে গেছেন, চেন্নাই চলে গেছেন, আপনার বাড়িতে ভোটার ভেরিফিকেশন যখন হবে, তখন লোক আসলো, 3বার 4বার আসলো, তারপরেও আপনি সেই সময়ের মধ্যে আসতে পারলেন না, বাড়ি ফিরে আসতে পারলেন না কোনো বিশেষ কারণবশত। তো তারপর ভোটার ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে গেল, কি হবে, একটা খসড়া ভোটার লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন। কি লিস্ট? খসড়া ভোটার লিস্ট, ফাইনাল নয় কিন্তু, খসড়া ভোটার লিস্ট। মানে ভোটার ভেরিফিকেশন করার পর কাদের কাদের নাম উঠলো সাময়িকভাবে, তাদের নিয়ে একটা খসড়া ভোটার লিস্ট প্রকাশ করবে। এবার সেই খসড়া ভোটার লিস্ট আপনি যখন দেখছেন, লিস্টটাই দেখতে পাচ্ছেন আপনার নাম নেই, স্বাভাবিকভাবে আপনি যেহেতু অনলাইনেও আবেদন করেননি, ফর্ম জমা করেননি, বা অফলাইনেও আপনি ফর্ম জমা করেননি, সে কারণে স্বাভাবিকভাবে আপনার নামটা কিন্তু উঠবে না খসড়া ভোটার লিস্টে। এবার যাদের নাম খসড়া ভোটার লিস্টে উঠবে না, তাদেরকে কিন্তু আরও 1 মাস সময় দেওয়া হবে। ঠিক আছে, আপনাকে আরও 1 মাস সময় দেওয়া হবে ফাইনাল ভোটার লিস্ট পাবলিক হবার আগে। তো আপনি ওই 1 মাসের মধ্যে কোনো একদিন আপনি বাড়ি চলে আসলেন, বাড়ি এসে সমস্ত কাগজপত্র নিয়ে আপনি আপনার লোকাল বিএলওর সঙ্গে যোগাযোগ করলেন, হ্যাঁ, দিয়ে আপনি আবার কাগজপত্র তাদেরকে জমা দিয়ে দিলেন, দিয়ে আপনার নামটা কিন্তু তারা এন্ট্রি করে দেবে, ভেরিফিকেশন করে দেবে যদি সঠিক সব কিছু ঠিকঠাক থাকে। তারপর যখন ফাইনাল ভোটার লিস্ট পাবলিক হবে 1 মাস পরে, তখন কিন্তু আপনার নামটা উঠে যাবে। ঠিক আছে, খসড়া লিস্ট আপনার নাম ছিল না, অথচ ফাইনাল লিস্ট আপনার নাম চলে আসবে। আর সব জায়গায় কিন্তু গ্রহণযোগ্য হবে ফাইনাল ভোটার লিস্ট, খসড়া ভোটার লিস্টের কোনো দাম নেই, ফাইনাল ভোটার লিস্টটাই হচ্ছে মেন। ফাইনাল ভোটার লিস্ট আপনার নাম থাকলে কোনো সমস্যা নেই, যেরকম স্বাভাবিক জীবনযাপন করছিলেন, ভোটার কার্ডে যেরকম ব্যবহার করছিলেন, সমস্ত কিছু আপনারা করতে পারবেন। তাই এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই, ঘাবড়ানোর কিচ্ছু নেই। আর ডকুমেন্টও বললামই, আপনার যদি নাম 2002 সালে ভোটার লিস্টে থেকে থাকে, কোনো কাগজপত্র আপনার লাগবে না। আর আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম না থেকে থাকে, এবার জন্ম তারিখ অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। অনেকের ক্ষেত্রে বলা হচ্ছে যে বাবার বা মায়ের যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে, আবার অনেকের ক্ষেত্রে বলা হচ্ছে বাবা মায়ের দুজনেরই ডকুমেন্ট দিতে হবে। মানে 2004 সালের পরে যদি জন্ম হয়, তাহলে বাবা মায়ের দুজনেরই ডকুমেন্ট দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট এখন যারা ইয়ং জেনারেশন, তাদের কাছে কিন্তু এখনকার ডকুমেন্টস অধিকাংশই রয়েছে, জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে স্কুলের কাগজপত্র থেকে শুরু করে, হ্যাঁ, অনেক কাগজ এখন তারা পেয়ে যাবে, ইয়ং জেনারেশন যারা বলছে তাদের ক্ষেত্রে। এবার আপনার বাবা মায়ের কিভাবে পাবেন? বাবা মায়ের যদি কাগজপত্র কোনো কিছু না থেকে থাকে, আপনি দেখবেন আপনার বাবা মায়ের নামটা 2002 সালের ভোটার লিস্টে রয়েছে কিনা। যদি দেখেন আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, সেক্ষেত্রে আপনার বাবা মায়েরও কোনো কাগজ লাগবে না। ঠিক আছে, আপনার বাবা মায়েরও কোনো কাগজ লাগবে না, শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টে যেই পেজটায় নাম রয়েছে আপনার বাবা মায়ের, সেই পেজটা আপনি প্রিন্ট আউট করে জেরক্স হিসাবে আপনি দিয়ে দেবেন। তো আমাদের চ্যানেলে 2002 সালের ভোটার লিস্ট কিভাবে দেখতে হয় আপনার বুথের, সেই নিয়ে ভিডিও করা রয়েছে। এছাড়াও সম্ভব হলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু আপনার বুথের লিস্ট ডাউনলোড করে রেখে দেবেন। ঠিক আছে, সহজ বিষয়। 2002 সালে ভোটার লিস্টে নাম থাকলে কোনো কাগজ লাগবে না, আপনার বাবা মায়ের নাম থাকলে আপনার বাবা মায়ের কোনো কাগজ লাগবে না। শুধুমাত্র যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই 11টি যে কাগজ বলেছে, সেই 11টি কাগজের মধ্যে যে কোনো একটি কাগজ জমা করতে হবে। এবার 11টি কাগজের মধ্যে আপনি ডোমিসাইল সার্টিফিকেট আবেদন করতে পারেন, এসডিও ডোমিসাইল সার্টিফিকেট। আমরা গতকালই একটা ভিডিও করেছি কিভাবে আপনারা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, কোনো আপনাদেরকে টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, আপনারা খুব সহজে অনলাইনে বিনা পয়সাতে আবেদন করতে পারবেন এবং খুব সহজে সেই সার্টিফিকেট পেয়ে যেতে পারবেন। তো সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এছাড়াও যদি আপনি জন্ম সার্টিফিকেটের আবেদন করবেন বলেন, 1 থেকে 100 যে কোনো বয়সেই আপনারা বর্তমান দিনে
জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তারও ফুল প্রসেস আমাদের চ্যানেলে ভিডিও করা রয়েছে, কিভাবে অনলাইনে আপনারা জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, এসডিওর পারমিশন সার্টিফিকেট কিভাবে পাবেন, কিভাবে চালান কাটতে হবে, সমস্ত কিছু নিয়ে A to Z তথ্য আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের পিছনের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো বর্তমানে এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে কবে শুরু হবে অনেকেই জানতে চাইছিলেন। দেখুন, পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর বিষয়ে নির্বাচন কমিশন প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে, ট্রেনিং হয়ে গেছে। হ্যাঁ, সবাইকে তৈরি থাকতে বলা হয়েছে। হ্যাঁ, কে বিএলও হবে, বিএলওদের সুপারভাইজার কে হবে, সমস্ত কিছু তৈরি থাকতে বলা হয়েছে। নামের লিস্ট পুরো তৈরি হয়ে গিয়েছে। এবার নির্বাচন কমিশন শুধু নোটিফিকেশন জারি করবে। নির্বাচন কমিশন এখন নোটিফিকেশন জারি করছে না, তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে 12 তারিখ, 12ই আগস্ট, 13ই আগস্ট শুনানি রয়েছে। সেই শুনানিতে কি বলে সুপ্রিম কোর্ট তার উপর তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট কিন্তু এর আগের শুনানিতে 28শে জুলাই যে শুনানিটা হয়েছিল, সেখানে কিন্তু বলেছিল যে ভোটার ভেরিফিকেশনের জন্য যে 11টি কাগজ বলা হয়েছে, তার মধ্যে বলা হয়েছে যে ভোটার কার্ড, আধার কার্ডকে রাখা যায় কিনা সেই নিয়ে বিবেচনা করতে বলা হয়েছে। ঠিক আছে, কমিশনকে যে ভেবে দেখতে বলা হয়েছে, যে কমিশন ভেবে দেখুক যে যাদের কোনো কাগজপত্র নেই তারা ভোটার কার্ড, আধার কার্ড যদি দেখায় তাতে তাদের ভেরিফিকেশন করে দেওয়া যাবে বা ভেরিফিকেশন করতে হবে, সেই বিষয়ে একটা জাস্ট একটা মানে ভাবতে বলেছে নির্বাচন কমিশন। অথবা অর্ডার দেয়নি সুপ্রিম কোর্ট, যে একটা ভাবতে বলেছে। তো পরবর্তী শুনানি রয়েছে 12ই আগস্ট, 13ই আগস্ট। সেই শুনানিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় তার উপরে নির্ভর করছে কবে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে। যদিও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট, বিহারের ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়নি বা কোনো রাজ্যের ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়নি, তার মানে হবে, কিন্তু কি নির্দেশ দেয় সেই রকম গাইডলাইন বা সেই নির্দেশ মেনেই কিন্তু গাইডলাইন প্রকাশ করবে বা নোটিফিকেশন প্রকাশ করবে পরবর্তী যে সকল রাজ্যগুলোতে এর পরের দফাতে ভোটার ভেরিফিকেশন শুরু হবে সেক্ষেত্রে। তো যখনই নোটিফিকেশন জারি হবে বা এই নিয়ে যা যা আপডেট আসবে সমস্ত তথ্য আপনারা আমাদের চ্যানেল থেকে পেতে থাকবেন। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন।